ছোট্ট নরম কোমল মেয়েলি একটা হাতে অবাধ বিচরণ তিহানের চোখের ওপরে। আদো আদো জাগরণে চোখ মেললেন চোখের ওপর হাতের তালু আবরণটি। সর্বপ্রথম নজরে আসলো তিহানের ঠোঁটের কোণ আপনা আপনি প্রসারিত হয়ে এলো তার। বুকের ওপর ভাঁজ করে রাখা হাতটা মোটা কয়েকটা কাঁথা উল্টো দেশ থেকে উদ্ধার করে চোখের ওপর থেকে হাতটা সরালো সে। কিছুক্ষণ একদৃষ্টিতে চেয়ে থেকে ঘাড় বাঁকিয়ে হাতের মালিকের দিকে তাকালো। নিবিড় পর্যবেক্ষণে হাতের মালিক যে ঘুমে বিভোর ব্যাপারটা নিশ্চিত হতেই হাতের নরম তালুতে শুভ্র স্পর্শে ঠোঁট ছোঁয়ালো সে। কাল তো ভয়ই পাইয়ে দিয়েছিলি বাবা। হঠাৎ মায়ের কণ্ঠে বেশ খানিকটা লজ্জা পেল তিহান। ভেবেছে মা ঘুমিয়ে আছে, কিন্তু না, আফিয়ার দৃষ্টি যে তার দিকেই তা স্পষ্ট হতেই লজ্জা মাত্রাটা বাড়ল। কোনো রকম তাড়াহুড়া করল না সে। ধীর গতিতে তোহার হাতটা নামিয়ে রেখে একটু কাত হয়ে মায়ের দিকে চেয়ে বলল, কাল রাতে তোমার খুব কষ্ট হয়েছে তাই না মা? আরে না রে পাগল, আমার তো তোর কষ্টটা সহ্য হচ্ছিল না। তিহান হাসল। গায়ের কাঁথাগুলো সরিয়ে মাথার চুলে হাত চালাতে নিলেই আবারও বাদ সাধল তোহার হাত। তার চুলের ভাঁজেও মেয়েটার হাত ডুবিয়ে রেখেছে। একটু অপ্রস্তুত হয়ে পড়ল। এবারও আলতোভাবে হাতটা সরালো তিহান। তোহার ঘুমের ব্যাঘাত ঘটুক তা সে চাচ্ছে না। আফিয়া একটু হেসে বলল, একটু আগেই দেখলাম ঘুমাচ্ছে, অথচ গভীর ঘুমের মাঝও তোর মাথা টিপে যাচ্ছে তো টিপে যাচ্ছেই। তোমার বেপরোয়া ছেলের বউ বলে কথা। ছেলে একটু পরোয়া তো করতেই হবে। দুষ্ট হেসে বলল তিহান। ছেলে বউ আর হলো কই? আচ্ছা তুই কি বুড়ো হয়ে বিয়ে করবি তিহান? মেয়েটাকে এভাবে ঘোরানোর কি তোর ঠিক হচ্ছে? তুমি তো সব জানোই মা। তিহু এখনও কলেজে বেরোয়নি। এ বয়সী মেয়েরা আবেগপ্রবণ হয়ে বেশি। বিয়ের কথা আসলেই পড়াশোনা মাথার উপরে। ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাবে ওর। তাছাড়া আমাদের পরিবার এত ছোট বয়সে মেয়েদের বিয়ে হয় না। নিশাকে তো পড়াশোনা কমপ্লিট করে তবে বিয়ে দিয়েছে খালু। তিহু আর একটু বড় হোক, পড়াশোনাটা অন্তত শেষ করুক, তারপর না হয়। তোহা তো বুঝে তোর মনের কথা। তোর কি ওকে এতটাই বাচ্চা মনে হয়? আমি জানি ও বুঝে, নির্লিপ্ত কণ্ঠে বলল তিহান। তারপর আবার বলল, আমি যতটুকু বুঝতে দেই ও ততটুকু বুঝে মা, এর বেশি নয়। আর আমি ঠিক ততটাই প্রকাশ করি যতটা এর ছোট্ট মস্তিষ্ক নিতে পারবে। আফিয়া দীর্ঘশ্বাস ছাড়ল। তার ছেলেটা বোধ হয় শ্বাস নেওয়ার আগেও একরাশ চিন্তা করে। সব কিছু একদম সূক্ষ্মভাবে চিন্তা করে তবেই কোনো সিদ্ধান্ত নেয়। গায়ে কাঁথা সরিয়ে উঠে বসে তিহান। আফিয়া উঠে দাঁড়ায়, ছেলের মাথায় হাত বুলিয়ে বলে, ফ্রেশ হয়ে আয়, আমি নাস্তা করে আনি, ওর হাতেই খাবি। মায়ের কথা দাঁত বের করে হেসে ফেলল তিহান। এক আঙ্গুল দিয়ে কপাল ঘষে বলল, ওর হাতে অভ্যাস হয়ে গেলে ঝামেলা হয়ে যাবে মা, আমি নিজেই খেতে পারবো। আচ্ছা খালা খালু কি চলে গেছে রাতে? খালু তোর বাবার সাথে ঘুমাচ্ছে। কোনো ডাক্তারকে ফোন করা আর বাদ দেয়নি কাল। শেষমেশ আরও রাতে কাউকে পায়নি। বলি আফিয়া চলে যেতে উঠে দাঁড়ায় তিহান। খাটের হালকা শব্দে একটু নড়ে চড়ে যায় তোহা। একটু একটু করে তাকাতেই চোখের সামনে তিহানকে না পেয়ে ভুরুতে ভাঁজ পড়ে তার। মুখ বাঁকিয়ে আলমারির সামনে তিহানকে দেখে সঙ্গে সঙ্গে আড়মোড়া ভেঙে সোজা হয়ে বসে তোহা। দু হাতে চোখ কষলিয়ে বলে, আপনি উঠলেন কখন? জ্বর কমেছে? আলমারি থেকে টি শার্ট বের করলো তিহান। এতপর আলমারি আটকে দিয়ে টি শার্টটা এনে বিছানার উপর রেখে বলল, কমেছে। তুই ঘুমাসনি সারা রাত? শরীর খারাপ লাগছে? আবারও চোখ কসকালো তোহা। বড় একটা হাই তুলে অলস ভঙ্গিতে তিহানের বালিশটা মাথায় নিচে টেনে নিয়ে বিছানায় ডান কাত হয়ে গা এলিয়ে দুহাত
জোড়া করে গালের নিচে দিয়ে বলল, আপনি ঘুমাতে দেননি রাতে, এখন ডাকবেন না। ৮ ঘন্টা পর আমি নিজে উঠে যাব। তিহান হাসল। উবুর হয়ে বিছানায় ছড়িয়ে পড়ে যাওয়া তোহার ওড়নার আঁচলের অংশবিশেষ তুলে নিয়ে বলল, ঘুমা, কেউ ডাকবে না। তিহানের কণ্ঠটা আবছাভাবে শুনতে পেল তোহা। তবে ঘুমে তলিয়ে যাওয়ার পরপরই আবারও স্পষ্ট হয়ে এলো তিহানের মুখশ্রী। তার স্বপ্নরাজ্য যে কেবল তিহান এবং তিহানি। তিহান ছাড়া সেখানে দ্বিতীয় কোনো পুরুষের স্থান নেই। আজ আর কলেজে যাওয়া হয়নি। সবে গোসল করে বারান্দায় চুল ঝাড়তে তোহা। মধ্য দুপুরে সরু চিকন রোদরোশনি অদ্ভুত আলপনায় বারান্দায় ছড়িয়ে পড়ছে। রেলিং ঘেঁষে দাঁড়িয়ে মাথা কাত করে চুল মুছতে মুছতে উৎসুক দৃষ্টিতে রাস্তার মানুষজনদের দেখে যাচ্ছে সে। চোখে মুখে সৌন্দর্য বিস্তর ছেলেখেলা। চুলের নিচে অংশে পানিতে কোমরের জামা ভিজে একাকার। তার সেদিকে খেয়াল নেই। সে ব্যস্ত রঙিন শহরের ব্যস্ততা দেখতে। গায়ে মসৃণ মেরুন ওড়না কাঁধ গলিয়ে মেঝেতে গড়াগড়ি খাচ্ছে, অথচ তরুণী কোনো মাথা ব্যথা নেই। এদিকে সদ্য স্নান করা প্রেয়সী হৃদয়হরণ করা জ্বালাময়ী রূপে চোখ রীতিমতো ঝলসে যাচ্ছে তিহানের। বারান্দায় ল্যাপটপ নিয়ে বসেছিল একটু খোলা বাতাসে কাজ করার উদ্দেশ্যে। কিন্তু এই মেয়েও তো তা করা অবকাশ একটু দিচ্ছে না। দিনকে দিন মনে মস্তিষ্কে এমনভাবে জেঁকে বসেছে যে অন্য কিছুতেই সেখানে ঠাঁই দেওয়া মুশকিল হয়ে দাঁড়িয়েছে। ল্যাপটপটা অর্ধ বন্ধ করল তিহান। গলা উঁচুতে চড়িয়ে রাখল তিহু। তার হঠাৎ গাম্ভীর্য কণ্ঠে ডাকে চমকে উঠল তোহা। শরীরে মৃদু কম্পনের হাতে তোয়ালাটা পড়তে যেও পড়ল না। ঘাড় ফিরে তাকালো সে। খানিকটা ভীত কণ্ঠে বলল, এভাবে ডাকছেন কেন? কি হয়েছে? কোনো রকম ভূমিকা উপসংহার করল না তিহান। আদেশসূচক গম্ভীর পুরুষালিত কণ্ঠে বলল, ঘরে যা। কেন? কৌতূহলী অবাক কণ্ঠে তোহা। তিহান এক পলক তাকালো। ভেজা চুল গড়িয়ে টুপটাপ পানিগুলোকে মুক্তকণা মনে হচ্ছে তার চোখে। আবারও ঘোর লেগে যাচ্ছে। তাকিয়ে থাকতে ইচ্ছে করছে বেহায়া প্রেমিকের মতো, কিন্তু তা সম্ভব নয়। মনে মনেই একটা শ্বাস ফেলল তিহান। পুনরায় ল্যাপটপের দিকে দৃষ্টি নিবদ্ধ করে বলল, আমি একটা জরুরি কাজ করছি তিহু, তুই প্রচণ্ড ডিস্টার্ব করছিস। আমি কিছু বলেছি আপনাকে? আমি তো শুধু তুই যাবি নাকি না। আপনি একটা অসহ্যকর তিহান ভাই। ঝাঁঝালো কণ্ঠে কথাটা বলে তোয়ালাটাতে শুকাতে দিল তোহা। গটগট করে রুমে যাওয়ার আগে তিহান দুষ্টুমি মাখা কণ্ঠে বলল, তুমি তো এই অসহ্যকর লোকটার চিন্তায় সারাক্ষণ ধ্যানমগ্ন থাকো প্রাণপ্রেয়সী। সোমবারের সেই অলস বিকালে হুট করে ঘটে গেল এক অদ্ভুত ঘটনা। নিজের মা বাবা সমেত সরাসরি তোহা বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে অনন্ত। বড় মেয়ে শ্বশুরবাড়ির মানুষ দেখে তাদেরকে মুখের উপর না ও বলতে পারছে না। তোহার বাবা আরমান সাহেব অগত্যা বসার ঘরে বসানো হয়েছে তাদের। নাস্তার ব্যবস্থা করে টুকটাক কথাবার্তা হচ্ছে। চরম অনিচ্ছার সত্ত্বেও মায়ের করা আদেশে গায়ে কালো রঙের শাড়ি জড়িয়ে তৈরি হয়েছে তোহা। জেদের বসে মুখে কোনো রকম প্রসাধনী না মেখে বের হয়ে এসেছে সে। তবে বড়দের সামনে বেয়াদবি করা পারিবারিক শিক্ষা তার নেই। তাই যথেষ্ট বিনয় সহিত অনন্তের বাবা মাকে সালাম দিয়ে বাবার পাশে বসল সে। অনন্ত জল করা লোভাতুর দৃষ্টি বিপরীতে লজ্জায় মুখ তুলে তাকাতে পর্যন্ত পারছে না তোহা। ড্রয়িং রুম জুড়ে একটা ফ্যাপসা পরিবেশ। অনন্তর মা আগ বাড়িয়ে বলো, দেখুন ভাই, আপনার মেয়েকে তো আমার আগে থেকেই পছন্দ। নিশার বিয়ের সময় মনে গেঁথেছিল অনন্তর জন্য। এখন ছেলেও যখন পছন্দ, তাই আর
কোনো সমস্যা দেখছি না, তাই না? বিরক্তে মেজাজ খারাপ হয়ে গেল আরমান সাহেবের। নিশার বিয়ের সময় তো মহিলার মুখ দিয়ে মধু ঝরত। হঠাৎ ভাবনা এলো, আচ্ছা তার বড় মেয়েটা আদৌ শান্তিতে আছে তো ওই বাড়িতে? বিরক্ত হলেও মুখে হাসি নিয়ে যথেষ্ট সাবলীনভাবে উত্তর দিলেন উনি, দেখুন আমার কাছে আমার মেয়ের মতামত শিরোধার্য। তাছাড়া আমার ছোট মেয়ে তোহা, এত তাড়াতাড়ি ওর বিয়ের কথা আমি তেমন ভাবছি না। আমরাও তো বলিনি এখন বিয়ে হচ্ছে, শুধু আংটিটা পরিয়ে রাখি, পরে যখন আপনাদের ইচ্ছে হবে তখন না হয় কাবিন হলো। তাছাড়া আপনাদের আরেক মেয়ে তো আমাদের বাড়িতেই আছে। আরমান সাহেব হাসি মুখে মাথা নাড়ালো শুধু। এই অপ্রস্তুত পরিস্থিতি কিভাবে সামাল দিবেন ভেবে পাচ্ছে না তিনি। ওনাদের কথাবার্তা বোঝা যাচ্ছে ওনারা সাথে আন্টি নিয়ে এসেছে। ঠান্ডা মাথায় কিছুক্ষণ ভাবলেন উনি, কোনো কর্মে খারাপ ব্যবহার করা যাবে না, এর প্রভাব তার বড় মেয়ের সংসারে পড়তে পারে। আবার বড় মেয়ে যেন তার ছোট মেয়ের ওপর কিছু চাপিয়ে দিতে পারবেন না উনি। মাথা এলোমেলো লাগছে, প্রেশার বোধ হয় বেড়ে যাচ্ছে। বারান্দায় মৃদু মৃদু হাওয়া, চুলগুলো হালকা উঠছে তোহার, সেগুলো কানের নিচে গুজে দিতেই কাচের চুড়ি রিনঝিন আওয়াজে পরিবেশ সচল হয়ে উঠল। চুড়িগুলো তিহানের দেওয়া, কানের দুলজোড়াও তিহানের দেওয়া, শাড়িটা তিহানের দেওয়া উপহার। এগুলো পরে অনন্তের সামনে দাঁড়াতে একটা অজানা অপরাধবোধ কুরে কুরে খাচ্ছে তোহাকে। অনন্ত সস্পর্শে থাকাটাও দম বন্ধকর লাগছে। অনেক বেশি সুন্দর দেখাচ্ছে তোমাকে তোহা। কেন যে প্রশংসাটা তেতো ঠেকলো তোহার। নিজেকে একটু গুটিয়ে নিল সে, কোনো রকম উত্তর দিল না। তাকে চুপ থাকতে দেখে কয়েক কদম এগিয়ে এলো অনন্ত। তোহার সারা শরীর চোখ বুলিয়ে নিজের থুতনিতে হাত রেখে বলল, ইউ আর সার্স আর বিউটি বলে আচমকা তোহার শাড়ি গলিয়ে উন্মুক্ত কোমরে হাত চালিয়ে দিল অনন্ত। মুহূর্তে এক বাজে অভিজ্ঞতার ভিতর দিয়ে চলে গেল তোহার কিশোরী মন। ছিটকে সরে যেতে চাইল অনন্তর বেষ্টনী থেকে মুক্ত হতে পারল না সে। ঠিক সেই মুহূর্তে তিহানের সেই দিনের কথাগুলো মনে পড়তেই একটা আলাদা শক্তি চলে এলো তোহার মনে। শক্ত হাতে অনন্তর হাতটা ঝাপটা মেরে সরিয়ে ধীর কণ্ঠে সে বলল, গায়ে হাত দিবেন না। অনন্ত হাসল, বিশ্রী সেই হাসি। বলল, তোমার সাথে তো আমার বিয়ে হবেই তোহা, এত লজ্জার কি আছে? বিয়ে হয়নি এখনো। আমি না বললে বাবা কখনো জোর করবে না। মুহূর্তের জোয়াল শক্ত হয়ে এলো অনন্তর। কটমটো করে সে বলল, তার মানে তুমি না করবে? নিজের বড় বোনের সংসারে কথা ভাববে না? আর শুনলে না তোহা? এক ছুটে বারান্দা থেকে বেরিয়ে এলো। তোহাকে এহেন সাজসজ্জা দেখে বসার ঘরে এক কোণে বজ্র হতে ন্যায় আহত দৃষ্টি চেয়ে রইল তিহান। একবার তার চোখের দিকে তাকালো তোহা। রক্তলান ভয়ঙ্কর চোখজোড়া দেখে ভয়ে কুঁকড়ে গেল মন। তন্মধ্যে একটা কথা বের হলো না তার মুখ থেকে। অনন্তর বাবা মাকে বেশ বুদ্ধিমানের ন্যায় সামাল দিচ্ছে আরমান সাহেব। ঠান্ডা মাথায় তাদেরকে কিছু একটা বুঝ দিয়ে পরিস্থিতি ঠান্ডা করছেন। আর চলে যেতেই জামা কাপড় না বদলে আফিয়ার সাথে তাদের ফ্ল্যাটে চলে এসেছে তোহা। তাদের বসার ঘরে বসতে আফিয়া যে এক গ্লাস পানি এনে দিল তো তাকে ঢক ঢক করে সেটা গিলে নিতে মেইন দরজা দিয়ে তিহানকে ঢুকতে দেখে পেল সে। থমথমে চেহারা তার। আফিয়া তখন তোহার মাথায় পরম স্নেহে হাত বুলিয়ে দিচ্ছে। মেয়েটার উপর দিয়ে অনেক ধকল গেছে আজ। তোহার পানির গ্লাসটা সামনের টেবিলের ওপর রাখতেই তুমুল গতিতে দরজা লাগানোর শব্দ কানে এলো। কাছের টেবিলের ওপর গ্লাসটা হালকা একটু কেঁপে উঠল বোধ হয়। হতকম্ব দৃষ্টিতে তিহানের রুমের দরজার দিকে চোখ যায় তোহার। আফিয়া হতাশ শ্বাস ছাড়ে। ছেলের রাগের কারণ অজানা নয় তার। তিহানের সাথে কথা বলার জন্য মন উসখুস করছে তোহার। আফিয়া বুঝতে পারে তোহার অস্থিরতা। পানির গ্লাসটা নিয়ে পাশ থেকে উঠে সে বলে, রান্নাঘরে একটু কাজ আছে মা,
তুই বস, আমি আসছি। তোহা মৃদু হেসে মাথা নাড়িয়ে বলছে, আচ্ছা খালামণি। আফিয়া চলে যেতেই উঠে দাঁড়ালো তোহা। ধীর পায়ে তিহানের রুমে দরজা খুলতেই একরাশ কালো অন্ধকার দৃষ্টি ডুবে গেল তার। নক করল না সে। অন্ধকারে ঢুকে ভিতর থেকে দরজাটা আটকে দেওয়ার হাতুড়ে মৃদু আলোয় নীল লাইটটা জ্বালিয়ে দিল। তিহান উল্টো হয়ে ঘুমাচ্ছে, ফর্সা পিঠ উপর দিকে। তবে তোহার জানে সে ঘুমাচ্ছে না, অতি রাগে চোখ বন্ধ করে শুয়ে আছে শুধু। সে কাছাকাছি যেয়ে পিঠের ওপরে আলতো করে হাত রেখে আতুরে কণ্ঠে ডাকল, তিহান ভাই। উত্তর দিল না তিহান। তোহা আবার ডাকল, তিহান ভাই আপনি এখান থেকে যা তিহু, এখনই যা। শক্ত কাট কাট কণ্ঠে বলল তিহান। তোহা পিঠের ওপর রাখা হাতটা এগিয়ে তিহানের গালে রাখল। অপরাধী মিনমিনে কণ্ঠে বলল, আপনি ভুল বুঝতেছেন তিহান ভাই। শক্ত করে ধরে গাল থেকে তার হাতটা সরিয়ে দিল তিহান। একটু লজ্জা পেল তোহা। তিহান চোখ বন্ধ করে অবস্থাতে বলল, তোকে ভুল বা ঠিক বোঝার অধিকার আমার নেই তিহু। অযথা কার ওপর অধিকার আমি ফলাই না, যা প্লিজ। গলা ভিজে এলো তোহার। সিক্ত কণ্ঠে সে বলল, তিহান ভাই আমি কি করতাম বলেন? আমি কি তোকে কিছু বলেছি তিহু? অযথা মাথা ঘামাচ্ছিস কেন? আমি তো ইম্পর্টেন্ট কেউ নয়, তোর এত ভাবতে হবে না। শান্তিতে থাক, আমাকেও শান্তিতে থাকতে দে। উত্তরে দমে গেল না তোহা। তিহানের আগে বসে বলা কথাগুলো কোনো রকম হজম করে নিল। উপরন্তু শক্ত করে তিহানের বাহু আঁকড়ে ধরে বলল, আপনি এত রাগ করছেন কেন? বিয়ে তো আমি হ্যাঁ বলিনি। চোখ মিলে তাকালো তিহান। এতক্ষণ চাপা রাগটা হঠাৎ নগ্নভাবে প্রকাশ হয়ে গেল। তোহাকে একটানে বিছানার ওপর ফেলে তার উপরে চড়া হলো সে। তোহা মূর্তির ন্যায় চেয়ে আছে। আকস্মিক ঘটনা মেনে নিতে পারেনি তার কিশোরী মন। বুকে হালকা ধাক্কা আভাস পেতেই হিতাহিত জ্ঞানশূন্য তিহান বিছানায় হাত দুটো চেপে ধরল তোহার। রাগে কটমটো কণ্ঠে বলল, আমার অনুভূতি একরত্তি মূল্য নেই তোমার কাছে। আমার দেওয়ার ভালোবাসার জিনিসগুলো পরে তুমি অন্যের সামনে নিজেকে প্রদর্শন করছো, তাও আবার এমন একটা ছেলের সামনে যে কিনা তোমাকে বিন্দুমাত্র সম্মান করে না, যার চোখে শুধুমাত্র তোমার জন্য কামনাই আছে। তোমাকে সেদিন বলেছিলাম আমি, নিজের গুরুত্বটা বোঝো। তুমি অনেক বড় কিছু, অনন্ত আমার কাছে। তোমার কি মনে হয় বারান্দা থেকে আসার পর তোমার চেহারার অবস্থা দেখে কিছুই আঁচ করতে পারিনি আমি? এতটাই অধম না আমি। ও যে আজও তোমার সাথে আপত্তিকর কিছু করেছে তা বুঝতে একটা সেকেন্ডও লাগেনি আমার। তুমি কি পারতে না খালুকে তখনই বলে দিতে? তখনই মুখের উপর তাদের প্রস্তাবটা ফিরিয়ে দিতে? বলতে পারতে না? বলো। কিন্তু তুমি কি করলে? তুমি চুপ ছিলে। কেন চুপ ছিলে বলো? কেন চুপ ছিলে? আমি তখন এসব বলতে আমার বোনের সংসারে কি হতো আপনি বুঝতে পারছেন? মাত্র বিয়ে হয়েছে ওর। অনন্তর বাবা মা আদৌ তাকে শান্তিতে সংসার করতে দিত? রাগ দুঃখে অভিমানে চোখের জল ছেড়ে দিল তোহা। আমি শুধু তোমারটাই জানি, আর কারো কী হলো সেটা আমার দেখার বিষয় না। গড ইজ। সজোরে চিল্লিয়ে কথাটা বলে হাতের ওপর চাপ দিল তিহান। ফলস্বরূপ কয়েকটা চুড়ি ভেঙে তার হাতে পাল্টা আঘাত করল। বেরিয়ে এলো রক্ত। তোহার হাত অক্ষত। চুড়ি ভাঙার মটমট শব্দ হতে তোহাকে ছেড়ে দিল তিহান। জোরে শ্বাস ছেড়ে যথাসম্ভব শান্ত কণ্ঠে বলল, যাও, এখান থেকে যাও, আর আসবে না আমার সামনে। উঠে গেল তোহা। শাড়ির আঁচল সামলে বিছানা থেকে নেমে এক দৌড়ে বেরিয়ে গেল। সাথে করে নিয়ে গেল এক সমুদ্র অভিমানের পাহাড়। সে বেরিয়ে যেতে চোখ বন্ধ করে বিছানায় হেলান দিয়ে বসল তিহান। চুরির টুকরোগুলো পড়ে আছে মাঝখানটায়। সেগুলো হাতে নিয়ে মুচড়ে মুচড়ে আরও কয়েকটা টুকরো করল তিহান। ঠোঁট কাঁপছে তার, চোখ জ্বালা করছে।
নিজের ওপর প্রচণ্ড ঘৃণা হচ্ছে হঠাৎ করে। সেই দিন রাতটা কোনোরকম পার করলো তোহা। অসহ্য মানসিক যন্ত্রণা ছটফট করলো সে, মস্তিষ্ক জট বাঁধল, হাজারো চিন্তার রীতিমতো মাথা ভনভন করতে শুরু হলো এক পর্যায়ে। তবুও সে নিজেকে কোনোরকম সামলে নিয়েছিল। তবে পরের দিন সকালে মাথাটা আবারও লণ্ডভণ্ড হয়ে গেল তার। তাকে কলেজে নেওয়ার জন্য তিহান আসেনি। এতটুকু হলে ঠিক ছিল, কিন্তু প্রচণ্ড অস্থির লাগাটা তখনই শুরু হলো যখন সারাদিনে তিহানের দেখা মিলল না। না নিজের বাসায়, না তাদের বাসায়। লজ্জার মুখ ফুটে খালামণির কাছে তিহানের খোঁজও নিতে পারল না তোহা। রাতে প্রায় 2টো পর্যন্ত বারান্দা অপেক্ষা করছে, সদর দরজার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকেছে, কিন্তু না, তিহান ফিরেনি। তিহান নেই, তার চারপাশে কোথাও নেই।